মিস্টার পলাশ খুব ইচ্ছা প্রকাশ করেছিলেন যে অন্তত মৃত্যুর আগে নিজের সন্তানের মুখদর্শন করে মরবেন, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। একটা আশ্চর্য ডায়েরি রেখে তিনি পক্ষাঘাতে মারা যান। তার মৃত্যুর পর স্ত্রী তন্দ্রা দেবী একটু শান্তি পেয়েছেন। স্বামীর মৃত্যুর পর কোনো স্ত্রী কি কখনো মনের শান্তিতে থাকতে পারে? তাহলে কি পলাশবাবু খুব অত্যাচারী ছিলেন নাকি অন্য কিছু? পলাশবাবুর পক্ষাঘাতে মৃত্যুর কারণ এখনো ধোঁয়াশা। তার সেই অভিশপ্ত ডায়েরি ছেড়ে যাওয়ার সাথে বর্তমানের কি সম্পর্ক? জানতে হলে অবশ্যই আজকের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি সমস্ত রহস্য উন্মোচন করা সম্ভব হবে। নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। কিছু প্রেম, কিছু ভালোবাসা, কিছু পারিবারিক, কিছু সামাজিক, কিছু ভৌতিক, কিছু রহস্য, কিছু রোমাঞ্চ ও কিছু রক্তাক্ত গল্পের ডালি নিয়ে উপস্থিত হলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজিতে। আজ আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটি আমার নিজের লেখা গল্প। আমার লেখা গল্প কবিতা পড়তে আগ্রহী বন্ধুদের সাথে আমার প্রতিলিপি অ্যাপ্লিকেশন পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে নিলাম। ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা আমার লেখা গল্প কবিতা পড়তে পারবেন। তো বন্ধুরা, আজ আপনাদের সকলের প্রিয় গল্প দাদু ভানুবাবুও শুনবেন আমার এই গল্পটি। গল্পটা প্রাপ্তমনস্কদের জন্য, যদিও বা আমরা সবাই প্রাপ্তমনস্ক, তাই এই শোনাতে কারুর আপত্তি না থাকার কথা। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। সবার মনোগ্রাহী হোক, গল্পটা এমনভাবে পরিবেশন করার চেষ্টা করব। আজকের গল্প অভিশপ্ত ডায়েরি। মেয়ে প্রান্তিকার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে এক প্রকার ধমকের সুরে তন্দ্রা দেবী বললেন, সারাক্ষণ এই সাদা পাতার ডায়েরি নিয়ে কি করিস? নিজে কিছু ডায়েরিতে লিখিস না, আর ডায়েরিতে এমন কিছু লেখা নেই যে তুই পড়ে উদ্ধার করিস। মায়ের দিকে প্রান্তিকা হাঁ করে তাকিয়ে বলল, কে বলেছে ও তো কিছু লেখা নেই? আমি 13 পাতা অবধি পড়ে ফেললাম, আর তুমি বলছো কোনো লেখা নেই? দাও ডায়েরিটা দাও, কি লেখা আছে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। তন্দ্রা দেবী ডায়েরির সাদা পাতা উল্টাতে উল্টাতে মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, তুই কি পাগল হলি নাকি? মায়ের হাত থেকে ডায়েরিটা এক প্রকার ছিনিয়ে নিয়ে প্রান্তিকা অস্থির হয়ে পাতা উল্টাতে উল্টাতে বলে, এই তো 13 পাতা দেখো, এখানে কি লেখা আছে পড়ো। লেখা আছে, আমার অতৃপ্ততা তোমায় একদিন গ্রাস করবে। আমার ঝুলন্ত দেহ মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতেও ওই মুহূর্তে নিজের মৃত্যুর কথা না ভেবে আমি তোমার কথা ভেবেছি। সাদা পাতার দিকে বিস্ফারিত চোখে তাকাতে তাকাতে কম্পিত হস্তে তন্দ্রা দেবী মেয়ের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে একতলার জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন দূরের পরিত্যক্ত পোড়ো বাড়ির জঙ্গলে। ঝুপ করে ঝোপের উপর পুরনো ডায়েরিটা পড়ল। মেয়েকে বকাঝকা করতে করতে তন্দ্রা দেবী নিজের কাজে নিচের ঘরে চললেন। যেতে যেতে বলে গেলেন, নিজের পাঠ্য বই ছাড়া অন্য কোনো ডায়েরি বা ভূতের গল্পের বই যেন কোনোদিন আমাদের এই ঘরের পড়া না হয়, এটাই শেষ কথা। যে ডায়েরির পাতায় কিছু লেখা নেই, সেই ডায়েরির পাতাগুলো আমাদের মহারানী গল গল করে পড়ে যাচ্ছেন। কে কোথায় গলায় দড়ি দিয়েছে ওই সব গল্প পড়ছে, ওই সব ভৌতিক ডায়েরি পড়ে ছাইপাস উদ্ধার করছে। পুরো মাথাটা গেছে। আমি নিজের চোখে কিছুই দেখতে পাচ্ছি না, সাদা ধবধবে ডায়েরির পাতা, আর ইনি নাকি অক্ষর টু অক্ষর পড়ে ফেলছেন। আশ্চর্য সব অলৌকিক কাণ্ডখানা আমার ঘরেই ঘটে, অন্য কারুর বাড়িতে তো এসব কিছু ঘটে না। একতলা ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ঝোপের দিকে তাকিয়ে প্রান্তিকা দেখে এলোমেলো ডায়েরির পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দূর থেকে অক্ষরগুলো এখনো জলজল করছে।
মনে হয় যেন অক্ষরগুলো হাতছানি দিয়ে প্রান্তিকাকে ডাকছে। কেউ যেন প্রান্তিকার কানে কানে বলছে, মা, মা, আমায় ঘরে নিয়ে যা মা, 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 আমায় ঘরে নিয়ে যা মা। ডাকটা কোন দিক থেকে আসছে? উদ্ভ্রান্তের মতো প্রান্তিকা অনুধাবন করার চেষ্টা করছে, কিন্তু কার ডাক? কাকে মা মা করে কে ডাকছে? কেনই বা ডাকছে এমন করুণ আর্তনাদে? এটা কোনো চেনা কণ্ঠস্বর নয় তো? আবার জানালার দিকে ছুটে গিয়ে ডায়েরির ছেঁড়া পাতাগুলোর দিকে তাকিয়ে দেখে অক্ষরগুলো তখনও জল জল করছে। প্রান্তিকা মায়ের কথায় বিরক্ত হয়ে ভাবল, একবার মাকে ডেকে দেখাই, কোথায় এটা সাদা পাতার ডায়েরি ছিল? মা কি চোখে কম দেখে? সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে ভালো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিল। সবে 13 পাতা অবধি পড়েছিলাম। বিরক্তিকর কাণ্ড মা আজ ঘটালো। 1000 বার পড়ব, 100 বার ভূতের গল্প পড়ব। আমি ভূতকে ভয় পাই না, যত সব ফালতু। আমার মাথা গরম কাকে বলে মা হয়তো জানে না। পাঠ্য বইয়ের কথা বলছে। আর একবার এভাবে মাথা গরম করালে সব বই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব ওই জঙ্গলের স্তূপে। তন্দ্রা দেবী নিচের ঘর থেকে ডাক দিচ্ছেন, প্রান্তিকা, 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 একটু আয় তো রান্নাঘরে, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে যা। প্রান্তিকা বলছে, এখন আবার আদিক্ষেতা দেখিয়ে আমার ডাক পড়ে। আশ্চর্য, আমি পেঁয়াজ কুচিয়ে না দিলে যেন রান্নার স্বাদটাই মাটি হয়ে যাবে। আসছি, এক্ষুনি আসছি। হনহনিয়ে রান্নাঘরের দিকে চলল প্রান্তিকা। রান্নাঘরে তন্দ্রা দেবী বেশ জোরে জোরে খুন্তি নাড়িয়ে রান্নাঘরে রান্না করে চলেছেন। রান্নাঘরের সামনে এসে প্রান্তিকা বলে, কই দাও, পেঁয়াজ দাও, কুচিয়ে দিচ্ছি। উনুনের আগুনের তাপে চোখ মুখ কুঁচকে হাতা সমেত হাত বাড়িয়ে খাটের তলায় রাখা ঝুড়ির দিকে দেখিয়ে তন্দ্রা দেবী বললেন, বার কর না, ওই ঝুড়ি থেকে একটা পেঁয়াজ বার কর। আসলে আমি কুচিয়ে রাখতে ভুলে গেছি। দে দে, তাড়াতাড়ি কুচিয়ে দে মা, দে তাড়াতাড়ি দে। ঝুড়ি থেকে পেঁয়াজ বার করে কুচিয়ে প্রান্তিকা উপরের ঘরে উঠতে যাবে, অমনি রান্নাঘরের জানালার বাইরে ওর চোখ পড়ল। ডায়েরির পাতাগুলো একতলার জানালার পাশে উড়ছে। প্রান্তিকা তার মায়ের উদ্দেশ্যে বলে, ওই ওই দেখো মা, বাইরে ডায়েরির পাতাগুলো উড়ছে, আর অক্ষরগুলোকে বড় বড় চোখ করে দেখো। তুমি নিজের চোখে দেখো, দেখো জল জল করছে। আমার মনে হয় মা তোমার মাথা গেছে। মেয়ের দিকে আশ্চর্যের ন্যায় তাকিয়ে ধীরে ধীরে বাইরে জানালার দিকে তাকিয়ে তন্দ্রা দেবী দেখলেন কিচ্ছু নেই, সব ঠিক আছে, শুধু একটা দাঁড় কাক উড়ে গেল। তন্দ্রা দেবী বললেন, সত্যি তুই পারিস বটে। কয়ে কাগজ আর কয়ে কাক, তা বলে তুই কাগজ আর কাক একই দেখবি? তোর কাগজ আর একবার উপরে উড়ে আসুক, ওই কাগজ আমি পুড়িয়ে দেব, ঠিক আছে? মায়ের মুখ থেকে এমন কথা শুনে প্রান্তিকা যথেষ্ট বিব্রত বোধ করতে করতে বলল, তুমি কাগজ না দেখে কাক দেখলে আমার কিছু করার নেই, আমি আসছি। বলেই উপরের ঘরে উঠতে যাবে, অমনি আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মায়ের দিকে তাকিয়ে দেখে তন্দ্রা দেবী এক মনে রান্না করছেন, আর জানালার বাইরে দাও দাও করে জ্বলছে ডায়েরির একটা পাতা। অক্ষরগুলো খসে খসে পড়ছে, আর তীব্র বেগে আগুনের একটা গোলা তন্দ্রা দেবীর দিকে ধেয়ে আসছে। প্রান্তিকা ছুটে এসে মাকে টেনে হিঁচড়ে রান্নাঘর থেকে বের করে আনে। পরিমরি মা ও মেয়ে হল ঘরে আসে। হাঁপাতে হাঁপাতে প্রান্তিকা বলে, মা মা, তুমি এক্ষুনি পড়ে যেতে। ডায়েরির পাতায় আগুন জ্বলছিল, সেই আগুন তোমার দিকে ধেয়ে আসছিল।
আশ্চর্যের ন্যায় তন্দ্রা দেবী জানালার দিকে তাকিয়ে দেখেন কিছুই নেই। মেয়েকে ধমক দিয়ে হাত ছাড়িয়ে বললেন, ছাড় তো, তুই পাগল হয়ে গেছিস, দেখি কোথায় আগুন। এক প্রকার মেয়ের থেকে হাতটা হ্যাঁচকা টান মেরে রান্নাঘরের জানালার কাছে এসে দেখেন আগুন নেই। খুন্তি উঁচিয়ে মেয়ের দিকে তেড়ে এসে বললেন, কি রে, তোর মতলবটা কি? তুই কি আমাকে গ্যাসের আগুনে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিস? যদি ফুটন্ত কড়াইটা আমার গায়ে ঝোল সমেত উল্টে যেত তাহলে তো সারা শরীর সেদ্ধ হয়ে যেত। উফ, কি ভয়ঙ্কর তুই রে! তুই আমার সাথে এমনটা করবি আমার জানা ছিল না। ওই ভুতুড়ে ডায়েরি পড়ে তোর এই অবস্থা হয়েছে। এ তো দেখছি তোর মগজটা পর্যন্ত ভৌতিক হয়ে গেছে। ভৌতিক কাণ্ড কারখানা নিয়ে ভাবা শুরু করেছিস। এখন তো দেখছি তোকে হয় ডাক্তার নয় ওঝা দেখাতে হবে। এখন নিজের ঘরে গিয়ে পড়তে বস, আমি রান্না সেরে আসছি। উফ, মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। মায়ের মুখের ওপর আর কোনো কথা না বলে দুঃখী মনে উপরের ঘরে চলে যায় প্রান্তিকা। নিজের চোখে দেখা কথা মাকে বোঝাতে না পেরে নিজের ঘরে গিয়ে বালিশে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নিজেও মনে মনে ভাবছে, সত্যি কি তার সাথে কোনো ভৌতিক কিছু ঘটছে, নাকি সবই কল্পনার বহিঃপ্রকাশ। রান্না শেষ করে উপরের ঘরে উঠে তন্দ্রা দেবী দেখেন মেয়ে প্রান্তিকা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্না কাপড় চেঞ্জ করতে নিচের ঘরে বাথরুমে গেলেন। তন্দ্রা দেবী ফ্রেশ হচ্ছেন আর মেয়ের এমন সব অলৌকিক ভাবনা ভাববার কারণ নিয়ে চিন্তা করছেন। এমন সময় কেউ যেন বাইরের দরজায় বেশ জোরে জোরে খটখট করে খটখট শব্দ করতে শুরু করলো। আওয়াজ শুনতে পেয়ে তন্দ্রা দেবী বললেন, আসছি। কে? একটু অপেক্ষা করতে হবে। আর মনে মনে ভাবছেন, দরজা এত ঠক ঠক কে করতে পারে? আগে কখনো এমনটা হয়নি। তাহলে কি রিজু অফিস সেরে তাড়াতাড়ি ফিরল? ও তো আবার এই সময়ে কোনোদিন অফিস থেকে ফেরে না। বাথরুম থেকে বেরিয়ে তন্দ্রা দেবী দরজার আই হলে চোখ রেখে দেখলেন বাইরে কেউ নেই। তাহলে কে এসেছিল? পাশের বাড়ির অপুর মা নয় তো? ওদের বাড়ির কলিং বেল বাজিয়ে তন্দ্রা দেবী অপুর মাকে জিজ্ঞেস করলেন, আমাদের বাড়ির দরজা খটখট তুমি করেছিলে? উনি না বলতে অবাক হয়ে তন্দ্রা দেবী চোখ বাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। ফ্রেশ হয়ে নতুন কাপড় পরে মেয়েকে ডাকতে ওপরে উঠবেন, অমনি আবার কে যেন এসে কলিং বেল বাজালো। দরজার আই হলে চোখ রেখে তন্দ্রা দেবী দেখলেন কেউ একজন মোটা একটা ডায়েরি আর পেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার ওপারে। লোকটা বেল বাজিয়ে নিজের মনে ডায়েরির দিকে তাকিয়ে কিছু একটা হিসেব নিকেশ করছে। তন্দ্রা দেবী দরজাটা আস্তে করে খুলে গলাটা বের করে বললেন, কে আপনি? মাথা নিচু করা ভদ্রলোক খনা খনা গলায় বলল, আমি কেবিলওয়ালা, বিল নিতে এসেছি। তন্দ্রা দেবী বললেন, আপনাকে তো আগে কখনো বিল নিতে আসতে দেখিনি। আপনি কি নতুন জয়েন করেছেন? ভদ্রলোক প্রত্যুত্তরে বললেন, তন্দ্রা দেবী একবার ভদ্রলোকটির মুখ দেখার চেষ্টা করছেন তো একবার হাতে ধরা ডায়েরিটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। ভদ্রলোককে বাইরে দাঁড় করিয়ে বললেন, দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। আর আপনাদের কেবিল এত ঝিলমিল করে কেন? সেই কবে থেকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি, আপনারা ঠিক করেন না। এবার তো দেখছি অন্য কোনো কানেকশন নিতে হবে। ভদ্রলোক কোনো উত্তর করলেন না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে চোখ বুলিয়ে যাচ্ছেন ডায়েরির পাতায়। ঘরের ভেতর থেকে টাকা আনতে আনতে তন্দ্রা দেবী মনে মনে ভাবছেন, লোকটার হাতে যে ডায়েরিটা আছে সেটা তো ওই ডায়েরিটার মতো,
যে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম জানালার বাইরে, সেটা আবার কেবিলওয়ালার হাতে এলো কি করে? নাকি একই রকম দেখতে দুটো ডায়েরি? এসব ভাবতে ভাবতে 250 টাকা গুনতে গুনতে এসে কেবিলওয়ালার হাতে ধরালেন। কেবিলওয়ালা টাকাটা নিয়ে ডায়েরির একটা কোনায় রিসিভ বলে লিখে দেয় ও একটা রসিদ তন্দ্রা দেবীর হাতে ধরিয়ে দেয়। আসছি বলে কেবিলের লোকটা চোখ তুলে তাকাতে যেন চোখ থেকে আগুন ছিটকে বেরিয়ে আসছে। তন্দ্রা দেবী লোকটার মুখের ওপর দরজাটা বন্ধ করে হাঁপাচ্ছেন। ছুটে গিয়ে মেয়ের কাছে পৌঁছে মেয়েকে ঘুম থেকে ডেকে তুললেন। কে এসেছে দেখতে ঘুম ঘুম চোখে প্রান্তিকা ও তার মা ছুটে এসে দরজা খুলতেই দেখেন ভদ্রলোক নেই। নিচে মা মেয়ে দাঁড়িয়ে আলোচনা করছেন আসলে লোকটা কে ছিল। তখনই ওদের নজর পড়ল একটা পোড়া কাগজের টুকরোয়। প্রান্তিকা মাকে পোড়া কাগজের টুকরো দেখিয়ে বলে, এই দেখো মা, তখন তুমি বিশ্বাস করছিলে না যে রান্নাঘরে তোমার দিকে জ্বলন্ত কাগজের টুকরো ধেয়ে আসছিল? এই দেখো, এই সেই কাগজের টুকরো, আর এটা এখানে পড়ে আছে। এবার বিশ্বাস হলো তো আমার কথা? ফ্যাল ফ্যাল করে বড় বড় চোখে তন্দ্রা দেবী পোড়া কাগজের টুকরো দিকে তাকিয়ে রয়েছেন। মেয়েকে নিয়ে ওপরের ঘরে উঠছেন আর সিঁড়িতে বলতে বলতে যাচ্ছেন, আমাদের ঘরে কি যে অমঙ্গল হলো বুঝি না। শেষে ভূতের ছায়া ঘরে ঢুকে পড়ল, আমি কিছুই বুঝতে পারছি না। মা এবং মেয়ে দুপুরের খাওয়া শেষ করে একটুখানি ঘুমানোর জন্য তন্দ্রা দেবী নিজের ঘরে গেলেন আর প্রান্তিকা উপরের ঘরে নিজের বই খাতা বের করে পড়তে বসল। প্রান্তিকার মন পড়ায় বসছে না, তার মন শুধু একটা কথাই ঘুরঘুর করছে, মা বিনা কারণে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল। বাইরে প্রত্যেকটা পাতা ছিঁড়ে এলোমেলো হয়ে নিচে পড়ে রয়েছে। মায়ের জন্য গল্প পড়াটা শেষ করা গেল না। বেশ মনোযোগের সাথে পড়াশোনা করছে প্রান্তিকা। বেশ কিছুক্ষণ এ বই ও বই নাড়াচাড়া করতে করতে প্রান্তিকা উঠে একবার জানালার সামনে দাঁড়িয়ে ডায়েরির দুরবস্থা দেখছে। হঠাৎ নজরে আসলো এলোমেলো হয়ে যে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলো আর দেখতে পাচ্ছে না। অবাক হয়ে মনে মনে প্রান্তিকা ভাবে, পাতাগুলো তাহলে গেল কোথায়? কোনো কাগজ কুড়া নিয়ে এসে আবার তুলে নিয়ে গেল না তো? যাই হোক, ডায়েরির কোনো অংশ দেখতে না পেয়ে হতাশায় জানালা বন্ধ করে এসে খাটে বসে বই খাতা নিয়ে আবার পড়তে বসে। এমন সময় নিজের ঘরে ঘুমন্ত তন্দ্রা দেবী দিবা স্বপ্ন দেখছেন। মা আবার কার সাথে কথা বলছে? মা তো বলল এই বিকেলবেলা একটু ঘুমোবে, তাহলে কার সাথে কথা বলছে? উৎসুক মনে মা কার সাথে কথা বলছে শুনবে বলে প্রান্তিকা উঠে গিয়ে দেখে মায়ের ঘরে কেউ নেই। ঘুমন্ত অবস্থায় তন্দ্রা দেবী একাই কথা বলছেন। তন্দ্রা দেবী বলছেন, রিজো, ও এবার বেহুশ হয়েছে, তুমি ওর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলো। তুমি তো ড্রিঙ্ক করনি, তুমি সুস্থ মানুষ। দাঁড়াও দাঁড়াও, আমি ওর হাত পা বাঁধি, তাহলে আর ছটপট করতে পারবে না। তারপর ওর লাশ ঠিকানায় পৌঁছে দিতে হবে। পলাশ, তুমি আমায় কি বলেছিলে? আমার পেটের সন্তান তোমার নয়, তোমার বন্ধু রিজোর সন্তান। হ্যাঁ, এই সন্তান রিজোর। আমি রিজোকে ভালোবাসি, তোমাকে না। তাই আজ আমি আর রিজো মিলে তোমায় খুন করব। খুব বলছিলে সেদিন, আমি সবার সামনে মহানের মতো চিল্লামিল্লি করতে করতে বলবো এ সন্তান আমার নয়, অন্য কারুর। এবার বুঝো ঠেলা? আর চিৎকার করে বলতে হবে না, আর কাউকে অবৈধ সন্তানের গল্প শোনাতে হবে না। এই গল্প শোনাবে একদম উপরওয়ালার কাছে গিয়ে। এক্ষুনি ওকে খুন করো রিজো। দাঁড়াও দাঁড়াও,
এক্ষুনি নয়, আগে ওর কিছু প্রিয় জিনিস ওকে পরিয়ে দিই। ওর শখের রিস্টওয়াচ, ওর গোল্ড নেকলেস পরাতে চাই, আর স্পোর্টস শু। ও কিছুক্ষণের মধ্যেই মানুষটা পরলোক গমন করবে, তার আগে তার স্বপ্নের জিনিসগুলো সাথে থাক। ও হ্যাঁ, ওর একটা ডায়েরি আছে, ওতে ও কিছু লিখে যেতে চাইছিল, সেই ডায়েরিটা ওর পাশে রাখি। যদি মরার পর কিছু লেখে তাহলে লিখতে পারে। নাও রিজো, এবার তুমি তোমার কাজ শুরু করো। তবে আমি এখন এই ঘর থেকে এই মৃত্যুর দৃশ্য দেখতে পারবো না। যতই হোক, ও আমার 7 পাকে বাঁধা পড়া স্বামী। ওর খুনের দৃশ্য দেখাটা আমার পক্ষে শোভনীয় নয়। তোমার কাজ হাসিল হয়ে গেলে আমায় ডাক দেবে, তারপর দুজনে হাত লাগিয়ে চটপট লাশটাকে গায়েব করে দেব। এখন আমি আসি, অনেক রাত হলো। উপরের ঘরে গিয়ে ততক্ষণ একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। পলাশেরও রবীন্দ্রসঙ্গীত পছন্দ। মরণকালে মৃদু রবীন্দ্রসঙ্গীত শুনে শুনেই মরুক, অন্তত শ্রবণ যন্ত্রটা গান শুনে শান্তি পাবে। তবে আজকের পর আর কোনোদিন সঙ্গীত আমার এই ঘরে বাজবে না। চললাম পলাশ, টাটা। মায়ের মুখ থেকে এমন সব আবোল তাবোল কথা শুনে প্রান্তিকা ভয় পেয়ে যায়। মায়ের গায়ে হাত দিয়ে ভয়ে ভয়ে ডাক দেয়, মা, মা, ও মা, মা ওঠো। কি স্বপ্ন দেখছো? কাকে মারতে বলছো? আমার ভয় করছে মা। একা একা কার সাথে কথা বলছিলে? মা, ও মা, মা গো, ওঠো। বেশ কয়েকবার ঝাঁকুনি দিতেই তন্দ্রা দেবী ধড়ফড় করে উঠে বললেন, কি কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? ও, সকাল হয়ে গেছে। এ মা, কত কাজ পড়ে আছে। প্রান্তিকা বলে, সকাল নয় মা, এখন সন্ধ্যা। তুমি কি স্বপ্ন দেখছিলে মা? কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলে? আমার তো খুব ভয় করছিল। তন্দ্রা দেবী চোখ মলতে মলতে বিছানা ছেড়ে উঠে বললেন, কই কই, আমি তো কোনো স্বপ্ন দেখিনি। কি যাতা বলছিস তুই? আমি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তুই ডাকলি বলে আমি ঘুম থেকে উঠলাম। বল তো আমি কি কি স্বপ্ন দেখেছি? প্রান্তিকা বলে, তুমি মা কি সব ভয়ের স্বপ্ন দেখছিলে? বাবাকে বলছিলে কাকে একটা মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে। তুমি আবার লোকটার হাত পা বেঁধে দিলে। লোকটা নেশা করেছিল। তারপর তুমি লোকটাকে বাই বলে উপরের ঘরে চলে গেলে, আর অমনি আমি ভয় পেয়ে তোমাকে ডেকে তুললাম। মেয়ের মুখ থেকে বালিশ চাপা দেওয়া, হাত পা বাঁধা ইত্যাদি কথাগুলো শুনে তন্দ্রা দেবী কেমন ভয়ে জড়সড় হয়ে গেলেন। ইতস্তত বোধ করতে করতে মেয়ে প্রান্তিকাকে পাশ কাটিয়ে অন্য ঘরে চলে গেলেন এবং যেতে যেতে বললেন, কই কই, আমি তো এরকম কোনো স্বপ্ন দেখিনি। তুই যাতা বলছিস। আমার মনে হয় তুই পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলি। তুই নিজে এইসব স্বপ্ন দেখে এসে আমাকে শোনাচ্ছিস। ওই ভুতুড়ে ডায়েরিটা পড়তে পড়তে তোর মাথায় এইসব চিন্তা ভাবনা আসছে। যা গিয়ে নিজের ঘরে পড়তে বস, না হলে বারান্দায় গিয়ে একটু দাঁড়া। আমি একটু সন্ধ্যাবেলায় ঘর গোছাই, সন্ধ্যা প্রদীপ জ্বালাই। মায়ের কথার উত্তর না দিয়ে বেড় করতে করতে প্রান্তিকা নিজের ঘরে গিয়ে বই খাতা গুছিয়ে বারান্দায় দাঁড়িয়ে অনেক কিছু ভাবছে। আসলে ওই অভিশপ্ত ডায়েরিতে প্রান্তিকা এরকমই কিছু খুনের গন্ধ পাচ্ছিল। গল্পে কিছু হিন্টস মায়ের দেখা স্বপ্নের মতো ছিল। গল্পের চরিত্রে তন্দ্রা বলে একজন মহিলার নাম বারবার উল্লেখিত ছিল, যে নামটা নিজের মায়ের নামের সাথে মিল। তাই ডায়েরিটা বেশ কৌতূহলের সাথে সবেমাত্র পড়া শুরু করেছিল প্রান্তিকা, কিন্তু মা সেদিন ছিঁড়ে ফেলে দেওয়ায় সেটার বাকি অংশ আর পড়া হলো না। তাহলে কি ওই ভুতুড়ে ডায়েরির লেখার সাথে মায়ের দেখা স্বপ্নের মধ্যে কোনো সত্য লুকিয়ে রয়েছে?
যদি ডায়েরিটা পাওয়া যেত তাহলে হয়তো মায়ের দেখা স্বপ্ন আর ডায়েরির লেখাগুলো মিলিয়ে আসল কিছু উদ্ঘাটন হতো। সেদিন রিজো মানে প্রান্তিকার বাবা সন্ধেবেলা অফিস থেকে ফিরে আসতেই নিচের ঘরে তন্দ্রা দেবীকে জড়িয়ে ধরেন প্রতিদিনের ন্যায়। নানান ভঙ্গিতে খুনসুটি করা শুরু করে রিজো। তখনই তন্দ্রা দেবী ফিসফিস করে বলছেন, চুপ করো, চুপ করো, ছাড়ো তো, ছাড়ো আমায়। আজ অনেক বড় সত্য ঘটনা বেরিয়ে আসার হাত থেকে বেঁচে গেছি। তন্দ্রা দেবীকে ছেড়ে অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রিজো বলে, সে কি বলো তুমি? কিসের আবার সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে যেত? তখনই সবিস্তারে তার দেখা স্বপ্নের কথা বললেন তন্দ্রা দেবী। টাই জামা খুলতে খুলতে সমস্ত কথা শুনে রিজো বলে, জানে মন, ওসব কথা বাদ দাও, ওসব স্বপ্নেই আসে। আজ এত বছর হয়ে গেল এই নিয়ে কিছু হলো না, এখন তুমি স্বপ্নের কথা ভেবে চিন্তায় পড়ে যাচ্ছ? কিচ্ছু হবে না। আনমনা তন্দ্রা দেবী বলছেন, জানো আমার মেয়ে বড় হচ্ছে, আমার না খুব ভয় করছে। তোমার সাথে আমার কি এগ্রিমেন্টে বিয়ে হয়েছে সেটা তুমি ভালো করেই জানো। আমি তোমার স্ত্রী আর আমার মেয়ে হবে তোমার রক্ষিতা। রিজো তন্দ্রা দেবীকে জড়িয়ে বলে, ঠিক বলেছ তন্দ্রা, এই হচ্ছে আমাদের এগ্রিমেন্ট। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, প্রান্তিকাকে আমি এক্ষুনি বুঝিয়ে আসছি। তখনও বারান্দায় দাঁড়িয়ে প্রান্তিকা মনে মনে ডায়েরির রহস্য লেখা ও মায়ের দেখা ভয়ের স্বপ্ন বারবার মেলানোর চেষ্টা করছে। এমন সময় পেছন থেকে চুপিসারে এসে রিজো প্রান্তিকাকে জড়িয়ে ধরতেই প্রান্তিকা ভয়ে আউচ করে দূরে ছিটকে যাওয়ার চেষ্টা করে। ঘুরে দেখে রিজো। প্রান্তিকা বলে, ও বাবা তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। প্রান্তিকাকে এক প্রকার কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে রিজো বলে, কিরে, আজকাল তুই নাকি ভুতুড়ে সব ডায়েরি পড়ছিস, আর তোর মা নাকি ভুতুড়ে সব স্বপ্ন দেখছে। তোরা মা মেয়ে মিলে ঘরে থেকে কি করছিস? তোরা কি ভূতের স্বপ্ন আর ভূতের গল্প পড়ে নিজেরাই ভূত হয়ে যাবি? বাদ দে এসব, নিজের পড়ায় মন দিবি, ব্যাস এটুকুই যথেষ্ট। তোর মাকে বলেছি ওসব স্বপ্ন নিয়ে ভাবতে না। মা কি স্বপ্ন দেখলো না দেখলো ওসব ভেবে আমাদের লাভ নেই, তোমার শুধু কাজ মন দিয়ে পড়াশোনা করা। প্রান্তিকা মাথা নেড়ে রিজোর কথায় সায় দেয়। সন্ধ্যাবেলা চা খাবে বলে মাকে উপর থেকে আওয়াজ দেয় প্রান্তিকা। তন্দ্রা দেবী বললেন, তুই পড়তে বস, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আজ আমরা তিনজন একসাথে চা খাবো। প্রান্তিকা বইয়ের তাক থেকে অন্য বইগুলো বার করতে যাবে, অমনি নজরে এলো সেই ডায়েরিটা, যে ডায়েরির পাতাগুলো এলোমেলোভাবে ফেলে দিয়েছিলেন তন্দ্রা দেবী। সেই ডায়েরিটা দেখে প্রান্তিকা চমকে ওঠে। ডায়েরিটা আস্তে করে বার করে দেখে তার কোনো পাতা ছেঁড়া নেই, সমস্ত পাতা সযত্নে সাজানো। এমন সময় ডায়েরির 13 নম্বর পাতা পড়ে। পরের লাইনগুলোয় চোখ রাখতে যাবে, তখনই তন্দ্রা দেবী বললেন, আমার চা রেডি হয়ে গেছে, রিজো তুমি উপরের ঘরে চলে এসো, আজ আমরা তিনজন একসাথে বসে চা খাবো। মেয়েটা কতদিন আমাদের সাথে চা খায় না। মায়ের আগমন টের পেয়ে তড়িঘড়ি অন্যান্য বইয়ের তলায় ভুতুড়ে ডায়েরিটা লুকিয়ে রাখে প্রান্তিকা, যাতে মায়ের নজরে না আসে। ওরা তিনজন মিলে চা খাচ্ছে। রিজো ও তন্দ্রা দেবী হাসি মজা করতে করতে চা খেলেও প্রান্তিকা কেমন নীরব ও নিশ্চুপ, ভাবুক মনে কিছু ভাবতে ভাবতে চা খাচ্ছে। তন্দ্রা দেবী ও রিজো দুজন মিলে প্রান্তিকাকে সাহস জোগানোর চেষ্টা করছেন। প্রান্তিকাও মলিন হাসি হেসে বোঝানোর চেষ্টা করল তার আর ভয় নেই, সব ভয় কেটে গেছে।
চা বিরতির পর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। প্রান্তিকা নিজের বইপত্র নিয়ে পড়াশোনায় মন দিল। রান্নার আয়োজনের জন্য রান্নাঘরে ছুটলেন তন্দ্রা দেবী। আর রিজোর অফিসের কিছু পেন্ডিং কাজ রয়েছে, সেগুলো সারবে বলে নিজের ঘরে ল্যাপটপ খুলে বসে পড়ল। সবাই যে যার কাজ শেষ করে ঠিক রাত 10টা নাগাদ নৈশভোজের জন্য নিচের ঘরে ডাইনিং টেবিলে হাজির হয়। নিজের নিজের পছন্দের খাবার খেয়ে এবার ঘুমোতে যাওয়ার পালা। ঘুমোতে যাওয়ার আগে তন্দ্রা দেবী মেয়েকে বললেন, রাত 10টা বেজে গেছে, এখন পড়লে পড়, না পড়লেও নেই, বই খাতা গুছিয়ে শুয়ে পড়বি। তোর আবার ডায়েরিটা আজকে আমি ফেলে দিয়েছি, ওতে তোর মনটা খুব খারাপ বুঝি? মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে প্রান্তিকা দুজনকে গুড নাইট বলে নিজের একতলার ঘরে উঠে যায় এবং কি করবে না করবে ভেবে পাচ্ছে না। নিজের পড়ার বই নিয়ে বসবে না কৌতূহলী ডায়েরিটাকে নিয়ে পড়তে বসবে। ভালো করে দরজায় খিল তুলে দিয়ে প্রান্তিকা ভুতুড়ে ডায়েরিটাকে বার করে এবং 13 নম্বর পাতার যেখানে পড়া শেষ করেছিল ওখানেই চোখ রাখতে জল করছে প্রত্যেকটা অক্ষর। স্পষ্ট পড়া যাচ্ছে। প্রান্তিকা পড়া শুরু করে। ডায়েরির একটা পাতা পড়ছে এবং নানান ঘটনার কথা জানছে। এতে তার সারা শরীর কেমন শিহরিত হচ্ছে। ডায়েরির ছত্রে ছত্রে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রান্তিকার বাবা রিজো নয়, তন্দ্রা দেবীর স্বামী হলেন মিস্টার পলাশ এবং মিস্টার পলাশের মেয়ে প্রান্তিকা। রিজোর সাথে অবৈধ সম্পর্ক ছিল তন্দ্রা দেবীর। অর্থের লোভে পলাশকে বিয়ে করেন তন্দ্রা দেবী এবং রিজোর সাথে এরকমই একটা সমঝোতা হয়েছিল যে বিয়ের পর তারা দুজন মিলে পরিকল্পনা মাফিক পলাশকে হত্যা করবে এবং তার সমস্ত সম্পত্তির ভাগীদার হবে। তারপর প্রাক্তন প্রেমিককে নিয়ে সংসার করবে। অক্ষরের ভাষায় মেয়েকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন পলাশবাবু। তিনি কতটা অসহায়ের সাথে মৃত্যুবরণ করেছেন সেটাও বোঝানোর চেষ্টা করছেন। পলাশবাবুর স্ত্রী পরকীয়া করেন। প্রেমিক রিজো মাঝে মাঝে বন্ধু বেশে আসত এবং বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় আসত। পলাশবাবু কখনো মদ্যপান করতেন না। রিজো বহুবার পলাশবাবুকে মদ্যপানে অনুরোধ করলেও পলাশবাবু তার কথা শোনেননি। এমনই একদিন 25শে ডিসেম্বর রাতে মদ্যপ অবস্থায় পলাশবাবুর বাড়িতে হাজির হয় রিজো। 2 বোতল মদ ও কিছু খাবার নিয়ে পলাশবাবুর বাড়ি পৌঁছায়। বন্ধুত্বের খাতিরে মধ্যরাতে ঘরের দরজা খুলে রিজোকে ঘরে আসার আমন্ত্রণ জানান পলাশবাবু। ঘরে ঢুকে খাবারের টেবিলে খাবার রেখে সোফায় শুয়ে পড়ার চেষ্টা করছে রিজো। তন্দ্রা দেবী সামনে আসতেই রিজো কেমন ধড়ফড় করে উঠে বসে এবং পলাশবাবুর সামনেই তন্দ্রা দেবীকে চুম্বন করতে উদ্যত হয়। এমন দৃশ্য সচক্ষে দেখে পলাশবাবু অপ্রস্তুত হয়ে পড়েন এবং স্ত্রীকে ছাড়িয়ে বললেন, তুমি অন্য ঘরে যাও, এখন ও সুস্থ মাথায় নেই, তাই কি করছে নিজেই জানে না। পলাশবাবুর অনুরোধে তন্দ্রা দেবী উপরের ঘরে চলে যান, কারণ তখন 6 মাসের প্রান্তিকা তন্দ্রা দেবীর পেটে রয়েছে। কোনো প্রকার ধাক্কাধাক্কিতে যদি আঘাত পায় তাহলে সর্বনাশ। ডায়েরির পাতাগুলোই চোখ বোলাচ্ছে প্রান্তিকা। ছলছল চোখে জল ভেসে যাচ্ছে। পিতার অসহনীয় মৃত্যুর বর্ণনা ডায়েরির পাতায় পড়তে পড়তে প্রান্তিকা একবার কেঁদে উঠল। কে যেন প্রান্তিকার মুখে চাপা দিয়ে কান্না থামিয়ে বলল, এখন কাঁদিস না মা, অনেক কাজ বাকি আছে। তুই কি আমার সাথ দিবি? তাহলে আমি এই দুজনের বিরুদ্ধে প্রতিশোধ নেব। প্রান্তিকা চোখের জল মুছতে মুছতে বলে, বাবা, তোমার যারা ক্ষতি করেছে তুমি তাদের চরম শাস্তি দাও। তুমি তাদের শাস্তি দিলে আমি একদম কাঁদব না। কিন্তু আগে বলো, তুমি কোথায় এখন? পলাশবাবু বললেন, সব বলবো, একটু অপেক্ষা কর মা।
আমি অবশ্যই তাদের শাস্তি দেব, কিন্তু তোকে একটা কাজ নিজের হাতে করতে হবে। কাজটা হলো, আমার দেহ এখনো রান্নাঘরে রাখা রয়েছে। ওরা একটা বিশেষ কেমিক্যাল দিয়ে আমার মৃতদেহকে রেখেছে, এখনো আমার মৃতদেহ অক্ষত রয়েছে। তুই পারলে আমার মৃতদেহ উদ্ধার করে আমার দেহ সৎকার করিস, তারপর আমার আত্মা শান্তি পাবে। যদি বিশ্বাস না হয় তাহলে চল আমার সাথে, নিজের বাবার মৃতদেহ দেখবি। অস্থির হয়ে ওঠে প্রান্তিকা। অক্ষরগুলো যেন প্রান্তিকার দিকে তাকিয়ে রয়েছে। পলাশবাবু বললেন, তুই উঠে দাঁড়া, তারপর আমি বলছি কি করতে হবে মা। বাধ্য মেয়ের মতো প্রান্তিকা উঠে দাঁড়ায় এবং অক্ষরগুলো ডায়েরির পাতা থেকে কেমন এক জায়গায় জড়ো হয়ে একটা ছায়ার রূপ ধারণ করে। ছায়াটা প্রান্তিকার হাত ধরে টেনে নিয়ে মিলিয়ে যায়। কেমন যন্ত্রমানবের ন্যায় আচরণ করা শুরু করলো প্রান্তিকা। সে নিজের ঘরের দরজা খুলে সোজা রান্নাঘরে পৌঁছায়, যেখানে মা তন্দ্রা দেবী দাঁড়িয়ে রান্না করেন। সেখানকার মেঝে বিশেষ কায়দা করে একটা ছক কাটা রয়েছে। সেই ছকে একটা আংটা লাগানো আছে। সেই আংটা খুলতেই প্রান্তিকা দেখে নিজের মৃত পিতার মুখ। প্রান্তিকা কেমন অবিচল, তার চোখে মুখে সামান্যতম ভয় নেই। ঢাকনাটা আবার যেমন ছিল তেমনই রেখে তার উপর পাপোশ চাপিয়ে প্রান্তিকা এসে দাঁড়ায় রিজোর দরজার সামনে। প্রান্তিকা শুনতে পায় রিজো ও তন্দ্রা দেবী তখনও নিজেদের মধ্যে কথা বলছেন। তন্দ্রা দেবী বলছেন, ছাড়ো রিজো, ছাড়ো, সারাক্ষণ আদর আদর আদর। তোমার আদরের জ্বালায় আমরা একটা মানুষকে মেরে ফেললাম, ওকে খুন করে দিলাম। এবার তো চিন্তা ভাবনা করে দেখো লাশটাকে কোথায় ফেলবে। বহু বছর ধরে ঘরে রাখা রয়েছে কেমিক্যাল দিয়ে, আর বেশি দিন রাখা যাবে না। মেয়ে বড় হচ্ছে, এরই মধ্যে যদি কিছু একটা ব্যবস্থা না করা হয় পরে কিন্তু আমরা দুজন কেস খেয়ে যাব, আর কেস খেয়ে গেলে আমাদের জেল যাত্রা ছাড়া কিছুই নেই। রিজো বলে, এ নিয়ে চিন্তা করো না, আমি কয়েকজনকে আগামী কদিনের মধ্যে বাড়িতে নেমন্তন্ন করেছি। ওরা সব প্রফেশনাল কিলার। ওরা সবাই 4 চাকা গাড়ি চড়ে আসবে এবং প্রত্যেকের গাড়িতে পলাশের শরীরের এক টুকরো করে কেটে কেটে দেহ লোপাট করব। বিনিময়ে ওরা 10 লাখ টাকা নেবে এবং সেই টুকরো দেহকে ওরা মাগুর মাছের ভেড়িতে ফেলে নাম ও নিশান মিটিয়ে দেবে। সুতরাং ওই নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা চলো, গুড নাইট। তন্দ্রা দেবী বললেন, অনেক রাত হলো, তুমি ঘুমাও। প্রান্তিকা উপরের ঘরে পড়াশোনা করছে, এখনো ওর ঘরের আলো জ্বলছে। আমি একটু ওয়াশরুমে যাই। রিজো বলে, তোমার আগে আমাকে ওয়াশরুমে যেতে হবে, তুমি একটু পরে এসো। বাথরুমে যাবে বলে রিজো উঠে আসছে। এমন সময় প্রান্তিকা কেমন অশরীরীভাবে মিলিয়ে যায়। রিজো বাথরুমে যাওয়ার সাথে সাথে কেমন যেন বাথরুমের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রিজো কিছু একটা বলতে যাবে, এমন সময় কে যেন তার গলা টিপে ধরেছে। রিজোর গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কোনো প্রকারে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে কে গলা টিপে ধরেছে। রিজো তাকিয়ে দেখে মাথার চুল মুখে ফেলা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে অন্য কেউ নয়, সে প্রান্তিকা। নিজেকে ছাড়ানোর শত চেষ্টা করেও রিজো ছাড়াতে পারেনি। প্রান্তিকা উগ্র রূপ ধারণ করে এবং লম্বা জিভ দিয়ে রিজোর গলা চিরে সমস্ত রক্ত পান করে, দেহটাকে বাথরুমের মেঝেয় ফেলে দেয়। দীর্ঘক্ষণ রিজোকে বাথরুম থেকে বেরোতে না দেখে চন্দ্রা দেবী ডাক দিলেন, সেই কখন থেকে বাথরুমে গেছো, এখনো ফিরছো না কেন? কতক্ষণ তুমি বাথরুমে থাকবে? তাড়াতাড়ি বের হও, আমিও যাব। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে বিছানা ছেড়ে উঠে দেখতে যান তন্দ্রা দেবী। দেখেন দরজার সামনে মাথার চুল মুখের ওপর ফেলে দাঁড়িয়ে রয়েছে কে যেন এক রুদ্ররূপী। যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। হাতে থোকা থোকা রক্ত, গালে চাপ চাপ রক্ত লেগে রয়েছে। উল্টানো চোখটা কেমন অনেকটা সাদা ডিমের মতো।
তন্দ্রা দেবী বিছানার এক কোণে গিয়ে বললেন, কে কে তুমি? কে কে তুই? আমার মেয়ে প্রান্তিকা মনে হয়। কি হয়েছে প্রান্তিকা, তোর তোর এমন রূপ কেন? তখনই একটা অট্ট হাসি হেসে তন্দ্রা দেবীর উদ্দেশ্যে পুরুষালী গলায় প্রান্তিকা বলে, তুমি আমায় চিনতে পারছো না তন্দ্রা? আমি কে বলো তন্দ্রা? আমি পলাশ, আমি তোমার স্বামী। মনে পড়ে তুমি আর রিজো দুজন মিলে আমার হাত পা বেঁধে আমাকে জবরদস্ত মদ খাইয়ে মুখে বালিশ চাপা দিয়ে মেরে রান্নাঘরের মেঝেতে পুঁতে রেখেছিলে। সামান্য যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলে। সেদিন আমি নিতান্তই ভালো মানুষ ছিলাম। আমি জানতাম তুমি একটা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে রয়েছ, তবুও আমি তোমাকে কিছু বলতাম না। আমি ভাবতাম হয়তো একদিন তুমি তোমার নিজের ভুল বুঝে ঠিক আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি আমার কাছে ফিরে আসোনি। উল্টে তুমি রিজোর সাথে সাথ দিয়ে আমাকে খুন করলে। তুমি আমাকে মেরে ফেললে। তুমি আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দিলে না। তুমি এত নিষ্ঠুর, তোমার এত নিষ্ঠুর। আর এই নিষ্ঠুরতা আজ আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করব। এবার তোমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা। তন্দ্রা দেবী কাঁপা কাঁপা গলায় হাত জোড় করে পলাশের উদ্দেশ্যে বলছেন, আমায় ক্ষমা করো পলাশ, আমি তোমার সাথে এমনটা করতে চাইনি। রিজো আমাকে অনেক ভুল বুঝিয়েছিল, ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। আমি তখন ঠিক বুঝতে পারিনি। আমি মনে হয় তখন এতটা ম্যাচিওর ছিলাম না। তাই আমি তোমার এত বড় ক্ষতিটা করে ফেলেছি। নিজ ভুলে ওই সময় আমি ওর সাথ দিয়েছিলাম। আমায় ক্ষমা করো পলাশ। আমার মেয়েকে তুমি মুক্তি দাও। আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও। আমি আমার মেয়েকে বড় করতে চাই। আবার পলাশ অট্ট হাসি হাসতে হাসতে বলে, তুমি আবার আমার মেয়ের জীবন নিয়ে ভাববে? যে নিজের জীবন নিয়ে ভাবেনি আজ পর্যন্ত, সে তার নিজের স্বামীর জীবন নিয়ে কোনোদিন ভাবেনি, সে তার মেয়ের জীবন নিয়ে ভাববে? তোমাদের প্রোগ্রাম বা তোমাদের দুজনের মধ্যে কি শর্ত আছে সেটা কি আমি জানি না? রিজো তোমাকে বলেছিল তুমি হবে ওর স্ত্রী আর আমার মেয়ে প্রান্তিকা হবে তার রক্ষিতা। তোমার কথা আমার সব জানা আছে। রিজো আর বেঁচে নেই। তন্দ্রা, এবার তোমাকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। আমি এতদিন অপেক্ষায় ছিলাম। আমার মেয়েটা অনেক ছোট ছিল, তার দেখভালের প্রয়োজন ছিল। এখন সে যথেষ্ট বড় হয়েছে, একা থাকতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। আজ আমার মেয়ের অনুমতিক্রমে আমি তোমাদের দুজনের জীবনটা কেড়ে নিলাম। মনে কিছু করো না তন্দ্রা। আমার এটাই অপরাধ। আমি একজন মাকে মেয়ের থেকে কেড়ে নিচ্ছি। তবে তোমাকে আমি মেয়ের থেকে কেড়ে নিতাম না। তুমি রিজোর সাথে যে অপরাধ এগ্রিমেন্ট করেছো, আমার মেয়ে ওর রক্ষিতা হয়ে থাকবে, এটাই তোমার অপরাধ। এর সাজা তোমাকে পেতেই হবে। মাকে খাট থেকে শূন্যে তুলে আছাড় মারে প্রান্তিকা। পর পর দেওয়ালে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত করে দেয়। সঙ্গে সঙ্গে মেঝায় লুটিয়ে পড়েন তন্দ্রা দেবী। মায়ের চোখে মুখে হাত দিয়ে দেখে তন্দ্রা দেবী আর বেঁচে নেই। আবার নিজের ঘরে উঠে প্রান্তিকা ডায়েরির সামনে দাঁড়ায়। একটা অদ্ভুত শব্দ ও এলোমেলো হাওয়া সারা ঘরে চলছে। আবার ডায়েরির প্রতিটি পাতায় ছাপা অক্ষর লেপ্টে যায়। পরের দিন সকালবেলা বাবা মাকে খুন করেছে বলে ঘোষণা করে সমস্ত ঘটনা পুলিশকে নিজে জানায় প্রান্তিকা। বাবার দেহ রান্নাঘরে সুরক্ষিত রাখা হয়েছে সে কথাটাও শোনায়। পুলিশ শোনা মাত্র ছুটে এসে পলাশের, তন্দ্রা দেবীর ও রিজোর মৃতদেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখানে আশ্চর্যের বিষয় হলো
প্রান্তিকা সাদা ডায়েরির পাতা গলগল করে পড়ে যাচ্ছে, অথচ কারো চোখে কোনো অক্ষর দেখা যাচ্ছে না। অতীতে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে আরও রহস্য উদ্ধারের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় সকলের মৃত্যু হয়েছে অস্বাভাবিক কারণে। বাচ্চা মেয়ে প্রান্তিকার একার পক্ষে দুটো খুন করা সম্ভব নয়। পূর্ণাঙ্গ তদন্ত না করলে অনেক কিছু জানা সম্ভব নয়। আপাতত 3টে খুনের রহস্য উন্মোচনে পুলিশ ব্যস্ত। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে ভুতুড়ে ডায়েরি। যদি অক্ষরগুলো উদ্ধার করা যায়, ততদিন আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। বন্ধুরা, যারা আমার এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমার ধারাবাহিকগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই শুভানুধ্যায়ী শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, অবশ্যই আমার গল্প পাঠ শুনবার পর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।